সংস্কারের সুপারিশ নিয়ে কাল থেকে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। মতামত জানাবে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি দল। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত এনে আমরা মনে করি জাতীয় নির্বাচনের ব্যাপারে অচিরেই আমরা আরো সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা আসতে পারব। অবজ্ঞা করলে চরম পন্থার উদ্ভব হবে, শঙ্কা রিজভীর। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হাসানের জানাজা শেষে কফিন মিছিল। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। কোন অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তোবা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দল হিসেবে জামাতের নিবন্ধন ফেরত না দেয়া লজ্জার। নরসিংদীতে কর্মী সম্মেলনে বললেন আমির, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান। পবিত্র শবে বরাত আজ রাতে নামাজ জিকিরে মগ্ন থাকবে মুসলিম উম্মাহ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তুরাক তীরে সাদপন্থীদের সমাগম। বসন্তের রঙে রঙিন ভালোবাসার দিন, নগরীতে নানা আয়োজন। কৌশল যে দলই আসুক না কেন, অন্তত আমাদের দেশে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। ফাগুনের রং লেগেছে 21-এর বইমেলা প্রাঙ্গণেও। বাংলাদেশে পট পরিবর্তনে মার্কিন সংশ্লিষ্টতা নাকচ করলেন ট্রাম্প। ভারতকে যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ে বুধবার প্রতিপক্ষ ভারত, যে কেউ হতে পারে গেম চেঞ্জার, বললেন ফাহিম। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবারে বিস্তারিত। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম দিন সংলাপে যাচ্ছে বিএনপি, জামাত সহ কয়েকটি দল। দেশের বর্তমান বাস্তবতায় ফ্যাসিবাদ ঠেকাতে রাজনীতিতে ঐক্য দরকার বলে মনে করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের আশা, সংকট উত্তরণে ভূমিকা রাখবে দলগুলোর মতামত। মাহমুদ হাসানের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন সংস্কারের স্বপ্ন দেখায় অন্তর্বর্তী সরকার। নির্বাচন, দুদক, বিচার বিভাগ, সংবিধান সহ বিভিন্ন খাতে দিনবদলের আশায় গঠিত হয় সংস্কার কমিশন। তাদের সুপারিশ যাচাই বাছাই করতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে 7 সদস্যের ঐকমত্য কমিশন। এবার সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার বৈঠক শুরু করছে ঐকমত্য কমিশন। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দেশে আর ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও রাজনীতিতে এখনো ষড়যন্ত্র থামেনি। আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রথম দিনই যাচ্ছে বিএনপি, জামায়াত, যাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ গণতন্ত্র মঞ্চের 6 দল। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক নিউজ 24-কে জানান, কেউ কেউ সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করবার একটা চেষ্টা আমরা দেখি, কিন্তু আমি মনে করি যে আমরা সংস্কারের ব্যাপারে তো প্রতিটা রাজনৈতিক দলের আমাদের পাবলিক কমিটমেন্ট আছে। সুতরাং একটা গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন, অনেকগুলো সংস্কার প্রয়োজন। দল ও জোটের সাথে ঐকমত্য কমিশন আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচনের ব্যাপারে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশ্বাস প্রকাশ করেন তিনি।
আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত এনে আমরা মনে করি জাতীয় নির্বাচনের ব্যাপারে অচিরেই আমরা আরও সুনির্দিষ্ট সিদ্ধান্তে আমরা আসতে পারব। নির্বাচন সামনে রেখে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে দলগুলোর মতামত নেবে ঐকমত্য কমিশন। তারপরেই চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। একটি মহল নির্বাচন নিয়ে বিলম্বের নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। নেতারা বলছেন, সরকারকে বিভ্রান্ত করতে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছে। আর এমন বাস্তবতায় রুহুল কবির রিজভী আহমেদের শঙ্কা, নির্বাচন নিয়ে বিলম্ব করে রাজনৈতিক শক্তিকে অবজ্ঞা করলে চরমপন্থার উদ্ভব হবে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নানা কথা বলে আগামী নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। যারা নির্বাচনকে ধ্বংস করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। এদেশে মানুষের কথা বলার অধিকার হরণের চেষ্টা করেছেন, এদেশে মানুষের ভোটের অধিকার হরণের চেষ্টা করেছেন। তিনি বলেন, রোজার সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ছে। সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেট পরিবর্তন না হওয়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর বিরোধী চেষ্টা করছে। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনের দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাইলে দেশের সংকট আরো বাড়তে পারে। একটি বিশেষ দলের কথায় বিভ্রান্ত না হয়ে চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থা চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে। এই হোঁচট যাতে না হয় খায়, তো যে সংস্কারগুলো কথা বলছেন, এটার মধ্যে আলাপ আলোচনার মধ্যে নির্ধারণ করে আগে জাতীয় সংসদ নির্বাচন দিন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, যারা নির্বাচনকে ভয় পায় তারা নানা অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্ব করতে চায়। তারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। আয়নাঘর তৈরির দায়ে শেখ হাসিনাও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ হাসান। দীর্ঘ 7 মাস পর মিলল তার পরিবারের সন্ধান। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিন মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া ঘোষণা দেয় তারা। আমার ভাগ্যা কেমনে গেল, আমার ভাগ্যারা কারা মারছে, আমরা তাদের বিচার চাই উপযুক্ত। আমি উপদেষ্টা যারা আছে সবার কাছে আমার এতটুকু দাবি, প্রধান উপদেষ্টা সহ, যে আমার ছেলের যারাই হত্যাকাণ্ডে জড়িত একজন করে ধরিয়া তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কোন অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে। এদিকে নির্বাচনের আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় বক্তারা বলেন, মধ্যপন্থী নতুন রাজনৈতিক দলের অন্যতম এজেন্ডা হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি। সংবিধানকে যদি আমরা নতুন করে না সাজাতে পারি, তাহলে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবেই হোক নির্বাচন হোক না কেন আমরা পাবো না আশা করি। গণ অবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই
আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাসেই জনগণের সামনে আসবে, আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন, আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান। গণহত্যাকারী আওয়ামী লীগের প্রতি কোনো দয়া না দেখিয়ে তাদের সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে রাজনৈতিক দলগুলো সহ সবার প্রতি আহ্বান জানায় নাগরিক কমিটি। জনপ্রিয় হয়েছে বাংলা। আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামাত আপোষহীন থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের কাছে মাথা নত না করায় জামাতের নিবন্ধন বাতিল করেছিল স্বৈরাচার। এছাড়াও নিবন্ধন ফেরত না দেওয়া জুলুম এবং বাংলাদেশের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার নরসিংদীতে জেলা জামাতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। দীর্ঘ 25 বছর পর নরসিংদীতে জামাতের সম্মেলন, তাই সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থল ষাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় বাড়ে কর্মী সমর্থকদের। কেন্দ্রীয় ও জেলা জামাতের নেতাকর্মীদের উপস্থিতিতে বাদ জমা সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়। আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে মানুষ ন্যায় ও ইনসাফ পাবে, মানুষ বিচার পাবে। যেন নতুন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামাত আপোষহীন বলে জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ইসলামের নিবন্ধন ফেরত না দেওয়া জুলুমের শামিল। অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন, আমাদের প্রতীক সহ ফেরত দিন। আমাদের উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমের অবসান হোক। এ সময় কারামুদ্দি সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিও করেন তিনি। জনাব এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, তাকে এখনই মুক্তি দিতে হবে। যদি গড়িমসি করা হয়, বাংলাদেশ জামাত ইসলামী জনসম্পৃক্ত ন্যায্য দাবি সহ জনাব আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে বাধ্য। জামাত জুলাই গণহত্যার বিচার চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিচারের নামে আর যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হন। দেশ স্বাধীন হলো। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। এই মহিমান্বিত রাতে গুনাহ মাফের আশায় নফল নামাজ, ইবাদত বন্দেগী আর জিকির আসগারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রিয়জনের কবরও জিয়ারত করবেন অনেকে। দেশ জুড়ে মসজিদে মসজিদে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের। আরো জানাচ্ছেন নিশাদ অর্ণব। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ রাতকে বলা হয় শবে বরাত। অনেকে একে ভাগ্য রজনী মনে করেন, তবে মূলত এটি আল্লাহর কাছে নৈকট্য লাভের আশায় ক্ষমা প্রার্থনার সময়। হাদিসে আছে, হিংসুক আর মুশরিক ছাড়া এই রাতে সকলকে মাফ করে দেন মহান আল্লাহ তাআলা। দিন 15 পরে শুরু হবে পবিত্র রমজান মাস, তাই সেই প্রস্তুতিও নেন মুসলমানরা। মহিমান্বিত এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত আর জিকির আসগরে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুধু গুনাহ মাফি নয়, রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে পবিত্র এই রজনী বলে জানান আলেমরা। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি মনোনিবেশ করেন। ইয়াত্তালিউ ইলা খালকিহি, ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা মুশরিক আও মুশাহিন, অর্থাৎ সকল বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, তবে যে আল্লাহর সাথে শিরিক করে আর যে হিংসুক ব্যক্তি, এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। এই দিনকে উৎসবে পরিণত না করে আল্লাহর দরবারে ফরিয়াদে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন এই ইসলামী চিন্তাবিদ। ইবাদত কিন্তু নফল, ফরজের পর্যায়ে আনার কোনো সুযোগ নেই, ওয়াজিবের পর্যায়ে আনার কোনো সুযোগ নেই। নফলকে নফল পর্যায়ে রাখতে হবে। তবে হ্যাঁ, যেহেতু রাতটা বরকতময়, হাদিস দ্বারা স্বীকৃত, সেই হিসাবে আমরা পরিমাণ মতো ইবাদত করব। শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশে মসজিদগুলোতে দোয়া মাহফিল সহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে এই পবিত্র রজনী পালিত হয়। ব্যক্তিগতভাবে ঘরে ঘরে চলবে ইবাদত বন্দেগী। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ঋষাদ অর্ণব। শবে বরাতে ইবাদত বন্দেগীর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অর্ণব, শবে বরাতকে কেন্দ্র করে বাইতুল মোকাররম মসজিদে কি কি আয়োজন দেখছেন? লাইলাতুন নাফসি
সাবান আরবিতে কিন্তু এর অর্থ হচ্ছে শবে বরাত। শবে বরাত শব্দটি আসলে একটি ফার্সি শব্দ হলেও আমাদের এই উপমহাদেশে কিন্তু এই শবে বরাত পরিভাষা নিয়ে কিন্তু এই শবে বরাত পালন করা হচ্ছে। লাইলাতুন নাফসি বিন শাবান এই অর্থ কিন্তু হচ্ছে আসলে আমাদের যে হিজরি সনের শাবান মাসের পরপরই কিন্তু আসলে যে 14 তারিখ মধ্যরাত, সেই মধ্যরাত থেকে কিন্তু শুরু হয় শবে বরাত। সেই নিয়ে কিন্তু সারা দেশে মসজিদ গুলোতে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ভিড় করছেন। এই মুহূর্তে আমরা আছি কিন্তু বাইতুল মোকাররমের ঠিক সামনে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন এশার যে ওয়াক্ত, সেই ওয়াক্ত 7:09 থেকে শুরু হয়েছে। এর পরপরই কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে এশার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা একটু ভিড় করছেন। তবে আজ ছুটির দিন শুক্রবার হওয়াতে কিন্তু বলা যায় যে মানুষের ভিড়, মানুষ কিছুটা সুযোগ পেয়েছে এই শবে বরাত পালন করার জন্য। শবে বরাত নিয়ে আসলে নানা মত থাকলেও শবে বরাতের তাৎপর্য হিসাবে আসলে যেটি বলেন ইসলামী বিশ্বাসী বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান কিন্তু বলেন যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দরজা খুলে দেন। এবং রিজিক ও তাকদির নিয়েও কিন্তু বলা হয় যে রাতে মানুষের ভাগ্যলিপি নির্ধারণ করা হয় এবং 1 বছরের জন্য রিজিক ও মৃত্যু ও অন্যান্য বিষয় নির্ধারিত হয়। তবে এই নিয়ে যে আমরা আসলে যেটি বলতে পারি যে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই দিনে শবে বরাত পালনের পাশাপাশি তারা কিন্তু তাদের যে পরিবারের কবরস্থান, সেই কবরস্থানের জিয়ারত কিন্তু করেন। এই ছিল আসলে আমার কাছে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার ইজতেমা ময়দানে একসাথে জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। ইজতেমা ময়দান থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজ শুক্রবার এবং সেই সাথে শবে বরাত, ইজতেমায় কেমন কার্যক্রম দেখছেন আর মুসল্লিদের আনাগোনা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি যেহেতু বিশ্ব ইজতেমার মাঠে এবং আমরা দেখছেন যে এখন কিন্তু বয়ান করছে এবং মাওলানা জমশেদ কিন্তু এখন বয়ান করছে। আমরা দেখেছি যে ঠিক আসরের নামাজের আগে কিন্তু যে মাথায় টুপি, হাতে তসবি এবং পাঞ্জাবি এবং জায়নামাজ নিয়ে কিন্তু তারা এই মাঠে ধর্মপ্রাণ মুসলমানরা যেভাবে আসতে শুরু করেছে এবং আসে মাগরিবের নামাজ পড়েছেন, এখন বয়ান শুনছে। এবং আমরা যদি একটু দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা আসতে শুরু করেছে, এখন কিন্তু বয়ান হচ্ছে এবং যেহেতু মাগরিবের নামাজের পরেই যে বয়ান, সেই মাওলানা জমশেদ কিন্তু এখন কথা বলছেন এবং তর্জমা করছেন। মাওলানা মনির বিন ইউসুফ তিনি বাংলায় তর্জমা করছেন এবং আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেহেতু আজকে পবিত্র শবে বরাত এবং সেই শবে বরাতের দিনে কিন্তু যে তারা এখানে এসেছেন এবং তারা বলছে আল্লাহর নৈকট্য লাভের জন্যই কিন্তু এখানে এসেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, ধর্মপ্রাণ মুসলমানরা তারা বলেছেন যে এই মুহূর্তে আসলে যেভাবে তারা এসেছেন এবং ঠিক নামাজ এখানে আদায় করার জন্য এসেছে এবং আখিরি মোনাজাত যেহেতু আগামী রোববার, তার আগে কিন্তু আগামীকালকে কিন্তু যে গণবিবাহ রয়েছে সেটাও কিন্তু হবে। এবং এই মুহূর্তে আমরা যদি দেখেছি এখন বয়ান হেদায়েতের কথা বলা হচ্ছে, আল্লাহকে রাজি খুশি করতে যে বয়ান সেটা আসলে চলছে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নতুন বাংলাদেশের প্রথম বসন্ত, সঙ্গে ভালোবাসার উৎসব, বাংলার সবুজ প্রান্তরে ফাগুনের আহ্বান। তাই বাসন্তী রঙের পোশাকে সেজে গুজে ঘরের বাইরে আমোদে মানুষের সমাহার। রাজধানীর শাহবাগ, চারুকলা চত্বর, বাহাদুর শাহ পার্ক থেকে বইমেলা পর্যন্ত সবখানেই লেগেছে ফাগুনের আগুন। মাসুদ সুমনকে সাথে নিয়ে সাফিয়াজ রাসনার প্রতিবেদনে বিস্তারিত। কংক্রিটের নগরীতে সুরের মূর্ছনায় লাগলো ফাগুনের রং, যে রং এড়িয়ে যাওয়ার সাধ্য নেই কারো। রেওয়াজ মেনে বসন্ত সাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। কোকিল ডাকলো কিনা সেদিকে কান পাতার সময় এলো এই বসন্তকালে। নাচ, গান, কবিতায় ধূসর জীবন রাঙিয়ে দেওয়ার আয়োজনে মুগ্ধ সবাই।
এবার বুঝি সকল কিছুর অবসান হয়ে শুধু আনন্দে মেতে উঠবে বাঙালি। ষড়ঋতুর যে দেশ, সেটি আসলে একটা আলাদা বৈচিত্র্য আছে এই বসন্তে। ঋতুরাজের হাত ধরে এবারও নগরীতে ভালোবাসার দিন। বসন্ত ভালোবাসায় ডুব দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকেই। ভালোবাসা বসন্ত মিলে আমরা আর কোনো ঘৃণা চাই না, শুধু ভালোবাসা চাই। Beautiful, colorful, smiles, everybody having fun. জীবন কেবলই কর্মব্যস্ততায় ক্লান্ত হয়ে চার দেয়ালে বন্দী থাকা নয়, জীবন সুন্দর, আনন্দমুখর। জীবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রূপ, মুগ্ধতা। বসন্তের রঙে রাঙিয়ে ভালোবাসায় কাটে প্রতিটি দিন। ভালোবাসা কোনো বয়সের ফ্রেমে বাঁধা নয়, ভালোবাসা চিরন্তন। একই ফ্রেমে নানান বয়সী মানুষ, তাদের হাসিমাখা মুখ বলে দেয় শুধু রঙের খেলা নয়, এটি প্রেম, আনন্দ আর নতুন সূচনারও উৎসব। আমাদের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। দেশে যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। বসন্ত মানেই তারুণ্য, যে তারুণ্যে সাহসের কাছে হার মেনেছে ফ্যাসিবাদ। নতুন বাংলাদেশে প্রথম বসন্ত উৎসব, তাই খানিকটা ব্যতিক্রম। এই বসন্তটার সাথে সাথে মনে হচ্ছে নতুন কিছু শুরু হচ্ছে। যে দলই আসুক না কেন, অন্তত আমাদের দেশে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। বাসন্তী ভালোবাসার আয়োজন ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। শূন্য হৃদয়ও পরিপূর্ণ হোক ভালোবাসায়, ভরে যাক আনন্দে। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। বসন্তের রঙের রঙিন ভালোবাসার দিনে বইমেলায় পাঠকের ঢল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, সারাদিনই তো ভালোবাসার রঙে রঙিন ছিল বইমেলা, সন্ধ্যার পর কতটা রঙিন দেখছেন? সন্ধ্যার পরে আসলে আরও রঙিন হয়ে উঠেছে এই বইমেলা প্রাঙ্গণ এবং মানুষের ঢল নেমেছে এই বইমেলাতেও। সেই সঙ্গে আপনাকে জানাতে চাই, এরই মাঝে 1000 ছাড়িয়েছে এই বইমেলায় নতুন বইয়ের যে সংখ্যা সেটি। এই মুহূর্তে আমরা একজন কবির সঙ্গে কথা বলবো। তিনি চাঁদের পেয়ালায় চুমুক এই নামে একটি কবিতার বই বের করেছেন, যেখানে অনেকগুলো ভালোবাসার কবিতা রয়েছে। সেই ভালোবাসার কথাই আমরা আসলে এই ভালোবাসার দিনে শুনতে চাই। শুরুতেই আপনার বইয়ের দুটো লাইন শুনতে চাই। ধন্যবাদ আমার দর্শকদের, বসন্তের শুভেচ্ছা, শুভ বসন্ত। যেহেতু বসন্ত দিবস, আজকে বসন্তের কবিতাটাই পড়ছি। আমার চাঁদের পেয়ালায় চুমুক এই কাব্যগ্রন্থের কবিতার শিরোনামও বসন্ত উৎসব। পলাশ রঙে ছুঁয়েছে মন, আবির রাঙা কপালে ভালোবাসার আলপনা। গাঁদা ফুলের হলুদে জমেছে প্রজাপতির মেলা, আর মৌচাকে মধুমাছির গুঞ্জন। এসেছে ঋতুরাজ বসন্ত। একদম বসন্তের দিনে বসন্তের একটি কবিতা শুনলাম। আপনি কত দিন ধরে লেখেন, আর এই বইটিতে কি কি ধরনের কবিতা আমরা পাবো? আসলে আমি তো কলেজ লাইফ থেকেই লিখছি। এটি আমার 10ম কাব্যগ্রন্থ, যেটি চাঁদের পেয়ালায় চুমুক। এটি জোনাকি প্রকাশনী থেকে এবার এসেছে। আসলে ভালোবাসা দিবস এবং ভালোবাসার কবিতা নিয়ে এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। এর আগে আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি, বিষয়ভিত্তিক লেখা। এর সাথে সমসাময়িক কিছু লেখাও আছে। আমার পাঠক যারা আমার কবিতার জন্য অপেক্ষা করে, আমার লেখার জন্য, আমার লেখা পেতে অপেক্ষা করে, তাদের জন্য এটি সুন্দর একটি বার্তা। চাঁদের পেয়ালায় চুমুক, এখানে ভালোবাসার কবিতা রয়েছে এবং মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কবিতা রয়েছে, সমসাময়িক বিষয় রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম কবি জয়িতা শিল্পীর সঙ্গে। এরকম অগণিত কবি, সাহিত্যিক আসলে আজকে বইমেলা প্রাঙ্গণে এসেছেন, আর পাঠকরা তো এসেছেনই। সব মিলিয়ে একেবারে তিল ধারণের ঠাঁই নেই এই বইমেলা প্রাঙ্গণে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। সংবাদের এই পর্যায়ে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। নতুন ভিসা পাওয়া সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ এই ভাড়াকে ওয়ার্কার ফেয়ার নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, এসব গন্তব্যে বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বিশেষ ভাড়া প্রযোজ্য হবে, তবে ওমরা, ফ্যামিলি ভিজিট বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঢাকা ইস্যুতে ট্রাম্পকে দিল্লির অবস্থান জানিয়েছেন মোদি, এমন তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আঞ্চলিক সংকটকে ছাপিয়ে ট্রাম্প মোদির বৈঠকে গুরুত্ব পেয়েছে বাণিজ্য আর সামরিক সহায়তা ইস্যু। এদিকে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাবের কড়া সমালোচনা করেছে পাকিস্তান।
সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। জানাবো খেলার খবর। বাংলাদেশকে খাটো করে দেখায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে জবাব দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার মতে শিরোপার জন্যই লড়াই করবে নাজমুল শান্তর দল। এছাড়াও দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, বরং এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নাজমুল আবেদিন। মঞ্চ প্রস্তুত, লড়াই শুরুর অপেক্ষা, দরজায় করা নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু কতদূর যাবে টাইগাররা? উত্তরটা সময়ের হাতে, তবে অনেকের মনে সংশয়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং তো বলেই দিয়েছেন বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি। কারণটা অবশ্য সিনিয়রদের উপর অতিরিক্ত নির্ভরতা আর বড় মঞ্চে চাপ নিতে না পারার ইতিহাস। এ নিয়ে অধিনায়ক শান্ত নীরব থাকলেও বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন সাফ জানিয়ে দিলেন, শুধু অংশ নিতে নয়, শিরোপার জন্য লড়বে টাইগাররা। গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা হয়তো রিকি পন্টিং দেখেনি বা এই সম্পর্কে রিকি পন্টিং ধারণা করতে পারবে না। আমাদের দলের অনেকগুলো গ্যাপের জায়গা ছিল, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওইসব জায়গার মধ্যে কিছুটা পার্থক্য বোধহয় আমরা এবার দেখতে পাবো। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারুণ্য ভরসা রেখে এগুচ্ছে বাংলাদেশ। দলে এক্স ফ্যাক্টরের কমতি নেই, তারপরও এই স্কোয়াডকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন নাজমুল আবেদিন। আমাদের 11 জন যারা খেলবে, 11 জনই কিন্তু এক্স ফ্যাক্টর খেলবে। এদের প্রত্যেকের সেই সক্ষমতা আছে, প্রত্যেকেরই ক্ষমতা আছে খুব পাওয়ারফুল ক্রিকেট খেলার, এগ্রেসিভ ক্রিকেট খেলার, এবং ওরা প্রত্যেকেই কিন্তু একটু অ্যাটাকিং ক্রিকেটার প্রত্যেকেই। বোলিং ডিপার্টমেন্টও আস্থা বিসিবির, পেস ইউনিট তো আছেই, সাথে রিশাদ হাসান হতে পারে বড় মঞ্চের বিস্ময়। আমাদের পেস অ্যাটাক নিয়ে মোটামুটি আমরা এখন গর্ব করতে পারি। পাশাপাশি কিন্তু একজন লেগ স্পিনার ইন্ট্রোডিউস হয়েছে এবং একটা রিলায়েবল পেস অ্যাটাক আছে। বিপিএল শেষে ওয়ানডে ফরম্যাট মানিয়ে নেওয়ার বড় চ্যালেঞ্জ হলেও প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ। মিশন একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস লেখা। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।